সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রাক কথন থেকে যে আলোচ্য বিষয়টি রয়েছে আবিষ্কারের যুগ এ সম্পর্কে আলোচনা করে নেব। এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম যে কিভাবে পোপতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল এবং ধীরে ধীরে কিভাবে নবজাগরণ মানুষের মধ্যে জাগরণের সৃষ্টি করেছিল। পুরাতন তন্ত্রের প্রতি তাদের যে ঘৃণা বা পুরাতন তন্ত্রকে ভেঙে কিভাবে নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছিলাম। তো এই নবজাগরণেরই আরেকটি পাঠ হলো নতুন কিছু আবিষ্কার করা। কারণ নবজাগরণের মধ্য দিয়ে যখন মানুষ বিজ্ঞানের দ্বারা যুক্তিতর্কের মধ্য দিয়ে সমস্ত কুসংস্কারগুলিকে ভেঙে ফেলতে শুরু করলো, তখন তারা বিভিন্ন ক্ষেত্রে নতুন আবিষ্কার করতে শুরু করেছিল। সেগুলি যন্ত্রপাতি হোক, বিজ্ঞানের দিক থেকে হোক, নানান সমস্ত কিছু দিক থেকে তারা নতুন ভাবে আবিষ্কার করতে শুরু করেছিল। যে কারণেই কিন্তু আমাদের তৃতীয় যে আলোচ্য বিষয়বস্তুটি রয়েছে আবিষ্কারের যুগ। তাহলে দেখে নেই প্রথমে মুদ্রণ বিপ্লব। মুদ্রণ বিপ্লব কি না, এই সময় মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ঘটেছিল। সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ঘটেছিল চীন থেকে। চীনে সর্বপ্রথম এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হলেও ধীরে ধীরে সেটি পরবর্তীকালে জার্মানিতে 1438 খ্রিস্টাব্দে এই মুদ্রণ শিল্প জনপ্রিয় করে তুলেছিল কে না, জোহান্স গুটেনবার্গ। কার দ্বারা? প্রথমে মুদ্রণ শিল্প চীনে এটি সর্বপ্রথম তৈরি হয়েছিল, পরে সেটি জার্মানিতে গুটেনবার্গ দ্বারা আরো জনপ্রিয় হয়ে উঠেছিল। দেখো, যখন কোনো একটি বিষয়বস্তু বা কোনো একটি দ্রব্য প্রথমে যখন তৈরি হয়, তারপরে কিন্তু সেটি ধীরে ধীরে আরো নতুন ভাবে তার মধ্যে নতুন জিনিসের প্রয়োগ করা হয়, যে কারণে সেটি কিন্তু আরো নতুনত্ব প্রদান করা হয়। মনে করো, এখন তুমি যে ফোনটি ব্যবহার করছো, সেই ফোনটি যখন আমরা প্রথম ফোন ব্যবহার করা শুরু করা হয়েছিল, তখন কিন্তু আমরা কিপ্যাড বা বোতাম ফোনগুলো ব্যবহার করা হতো। ধীরে ধীরে সেটি পরিবর্তনের মধ্য দিয়ে এখন আমরা মডার্ন যে ফোন বা আধুনিক ফোন ব্যবহার করা হয়ে থাকে। সেই রকম ভাবেই যখন চীনে ছাপার যন্ত্র তৈরি করা হয়েছিল, তখন সেটি যেভাবে ব্যবহার করা হতো, জার্মানির গুটেনবার্গ যখন ছাপার যন্ত্রটি আবিষ্কার করেন, তার ক্ষেত্রে অনেক নতুনত্ব ব্যবহার করা হয়েছিল। যেমন ধরো, যখন চীনে এই ছাপাখানার যন্ত্র ব্যবহার করা হতো, তখন সেখানে কাঠের তৈরি অক্ষরের ব্লক ব্যবহার করা হতো। কাঠের তৈরি অক্ষরের ব্লক মানে কি না, এই যে আমরা এক একটি অক্ষর লিখছি কাঠের, অ আ ক খ, এই ধরনের যে অক্ষরগুলি লিখছি, সেই প্রত্যেকটি অক্ষরকে কাঠের ওপর লিখে সেটিকে ছাপানোর ব্যবস্থা করা হতো, যেটি চীনে প্রথম এই পদ্ধতিতেই ছাপার যন্ত্রের আবিষ্কার হয়েছিল। পরবর্তীকালে জার্মানিতে গুটেনবার্গ সে জায়গায় চলমান অক্ষরের ব্যবহার করেছিলেন। চলমান অক্ষরের ব্যবহার করেছিলেন, অর্থাৎ এক একটি কাঠের ব্লককে নিয়ে সেটিকে কালার বা প্রিন্টিং এ যে তুলি থাকতো, সেই তুলিতে ভিজিয়ে পুনরায় সেটিকে ছাপার পরিবর্তে সে জায়গায় তিনি চলমান একটির পর একটি অক্ষরের মাধ্যমে ছাপার ব্যবস্থা করেছিলেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে, যে এখানে পশুর চামড়া বা গাছের ছাল ব্যবহার করা হতো ছাপার কাজের জন্য। পশুর চামড়া বা গাছের ছাল ব্যবহার করা হতো, কিন্তু এই জায়গাতে কাগজের মাধ্যমে বা কাগজ তৈরি হয়ে গিয়েছিল, কাগজের মাধ্যমে ছাপার কাজে ব্যবহার করা হতো। অর্থাৎ এটি তো চীনে যখন ছাপার ব্যবস্থা করা হয়েছিল, সেটি অনেকটাই পুরনো, অনেক আগে থেকে, যে কারণে এতে প্রথমে পশুর চামড়া বা গাছের ছাল ব্যবহার করা হতো, কিন্তু জার্মানিতে তার পরিবর্তে কাগজের মাধ্যমে ছাপার কাজে ব্যবহার করা হতো। এবং এক্ষেত্রে কালিরও পরিবর্তন ঘটেছিল, যে কালির মধ্যে ছাপা হতো সেই কালিরও পরিবর্তন ঘটেছিল। তাহলে এগুলি কিন্তু ছিল জার্মানিতে যে চীনে যে ছাপার যন্ত্র ব্যবহৃত হয়েছিল, তার সাথে জার্মানিতে যে ছাপার যন্ত্র ব্যবহৃত হয়েছিল তার মধ্যে পার্থক্য। এখন এই ছাপার যন্ত্রের ফলে কি কি পরিবর্তন এসেছিল সমাজে? ফ্রান্সিস বেকন একটি কথা বলেছেন যে যতদিন পর্যন্ত ছাপার যন্ত্র আবিষ্কৃত হচ্ছিল না, ততদিন পর্যন্ত
বিদ্যা নিদ্রাচ্ছন্ন অবস্থাতে গ্রন্থাগারের মধ্যেই সীমিত ছিল। অর্থাৎ বইগুলি, যে কোনো একটি বই, মনে করো যদি বাইবেলকেই ছাপার, চীনে যে ছাপার যন্ত্র ছিল তার মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে এই পশুর চামড়া বা গাছের ছালের উপর কতগুলি সংখ্যাতে এমন প্রকাশ করা যেতে পারে, একটি বা দুটি। তো এই একটি দুটি মূলত গ্রন্থাগারের মধ্যেই সীমিত ছিল। কিন্তু যখন জার্মানির গুটেনবার্গ ছাপা যন্ত্রের মধ্যে পরিবর্তন নিয়ে এলেন, তখন সেটি সমাজের মধ্যে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছিল, যে কারণে বিদ্যার প্রসার ঘটেছিল। যে নিদ্রাচ্ছন্ন বিদ্যার কথা বলা হয়েছে সেটি জনমানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। দ্বিতীয় যেটি কথা ছিল যে ইউরোপে মার্টিন লুথারের মাধ্যমে যে ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু এই ছাপা যন্ত্র অনেকটাই ভূমিকা গ্রহণ করেছিল। কারণ সেক্ষেত্রেও মানুষের সচেতনতার প্রয়োজন ছিল, মানুষের মধ্যে জাতীয়তা বোধ জাগরণের প্রয়োজন ছিল, মানুষকে বোঝানোর প্রয়োজন ছিল যে পোপতন্ত্র তাদের ওপর যে ধরনের অত্যাচার করছে, যে ধরনের নিয়ম কানুন নিয়ে আসছে, সেগুলি তাদের পক্ষে কল্যাণকর নয়। তো মার্টিন লুথার এই যে ধর্ম সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সমাজে পরিবর্তন করার চেষ্টা করেছিল, সেক্ষেত্রেও কিন্তু এই গুটেনবার্গের ছাপা যন্ত্রের অনেকটাই ভূমিকা ছিল। তাহলে এই মুদ্রণ শিল্প সম্পর্কে আমরা এখানে আলোচনা করে নিলাম। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে দেখো, যুদ্ধ প্রযুক্তির নানান উদ্ভাবনী আবিষ্কার। যুদ্ধ প্রযুক্তির নানান ধরনের এই সময় যন্ত্রপাতিরও পরিবর্তন ঘটেছিল। এই সময় নানান ধরনের বন্দুক, গোলা বারুদ এবং অস্ত্র শস্ত্রেরও ব্যবহার শুরু হয়েছিল। সব থেকে যেটি উদ্ভাবনী আবিষ্কার ছিল বারুদের ব্যবহার। বারুদের ব্যবহার, এই বারুদের ব্যবহার প্রথম হয়েছিল চীনে। চীন কিন্তু এটিকে প্রধানত বিভিন্ন, যে এটিকে ধ্বংসাত্মক রূপে ব্যবহার করেনি, সেটি যে ছেলেদের জন্য বিভিন্ন উৎসাহমূলক কাজকর্মের জন্য যে বারুদের ব্যবহার হয়ে থাকে সে কাজে ব্যবহার করেছিল। যেমন আমরা এই দীপাবলি বা কালী পুজোর সময় যে ধরনের আতশবাজির ব্যবহার করে থাকি, সেগুলিতে তিনি বারুদের ব্যবহার প্রথম চীনে করা হয়েছিল। কিন্তু এটিকে ধ্বংসাত্মমূলক কাজে ব্যবহার করেছিলেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের হাত ধরে এটি একটি ধ্বংসাত্মমূলক কাজে বা এক দেশের সাথে আরেক দেশের যখন যুদ্ধ হচ্ছে, সেই কাজে বারুদের ব্যবহার প্রথম লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও বিভিন্ন ধরনের গোলা, বন্দুক ও বোমা, এই ধরনের জিনিসপত্রের এই সময় তৈরি হতে শুরু করেছিল। ও এছাড়াও সামরিক যে সমস্ত অস্ত্র শস্ত্র হয়ে থাকে, সেগুলির ব্যবহার শুরু হয়েছিল। তো যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল। ৩ নম্বর যেটি হলো আধুনিক বিজ্ঞান দৃষ্টির সূচনা। প্রথমে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে পোপতন্ত্রের মাধ্যমে মানুষেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে পোপ যিনি হলেন একজন গির্জা বা চার্চের যে বিশপ রয়েছে, তিনি ঈশ্বরের একটা প্রতিনিধি, ঈশ্বরেরই একটি ছায়া। ঈশ্বর যেভাবে বলছেন তিনি সেইভাবে কাজ করছেন, এভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। মানুষের মধ্যে এই ধারণাকেই স্থাপন করা হয়েছিল যে ঈশ্বরের প্রতিনিধি হলেন কে? পোপ। তো এই ধারণাটি অনেকদিন আগে থেকেই চলে আসছিল, কিন্তু ধীরে ধীরে যখন নবজাগরণের সূত্রপাত ঘটলো এবং এই সমস্ত জিনিসপত্রের আবিষ্কার ঘটলো, তার মাধ্যমে মানুষের বিজ্ঞান চেতনার জন্ম হলো, যে কারণে মানুষ যুক্তিবাদের মধ্য দিয়ে সমস্ত কিছুকে খুঁজে দেখার চেষ্টা করলো। তো এই যুক্তিবাদী ভাব ধারণার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন গ্যালিলিও, যিনি পিসা শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং এই পিসা বিশ্ববিদ্যালয় থেকেও তিনি তার শিক্ষা লাভ করেছিলেন। অঙ্কে বা গণিত শাস্ত্রে তিনি মূলত শিক্ষা লাভ করেছিলেন। পরবর্তীকালে তিনি বিভিন্ন ধরনের আবিষ্কার বা বৈজ্ঞানিক আবিষ্কারের কাজে জড়িয়ে পড়েন। যেমন তার আবিষ্কৃত যে সমস্ত তথ্যগুলির মধ্যে প্রধান হলো তিনি যেটি বলেছিলেন যে পৃথিবী এবং সমস্ত যে উপগ্রহগুলি রয়েছে, গ্রহ এবং উপগ্রহগুলি রয়েছে, সেই সমস্ত গ্রহ এবং উপগ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও কিন্তু এই তথ্যকে একজন প্রমাণ করেছিলেন, যিনি ছিলেন কোপার্নিকাস। কিন্তু তখন এই সমস্ত যে পোপরা রয়েছে, পোপরা এই তথ্যকে ভুল বলে প্রমাণিত করেন। তারা বলেন যে যদি
পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘোরে তাহলে সেটা তো আমরাও ঘুরতে থাকবো। এটা কিভাবে সম্ভব হয়? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, যে কারণে সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে ডুবে যেতে দেখি। তো গ্যালিলিওর তথ্য অনুযায়ী কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, অর্থাৎ এই ছোট্ট বিন্দুটিতে আমরা সূর্য বলে মনে করতে পারি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু যারা পোপরা ছিল, পোপদের ধারণা অনুযায়ী কি ছিল, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, অর্থাৎ মিডিলে থাকছে পৃথিবী, সে জায়গাতে ঘুরছে কে? সূর্য। যে কারণে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সেটা তো কখনোই সম্ভব নয়। তো তিনি এই ধারণাকে প্রমাণ করেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে। এছাড়াও তিনি দোলকের সূত্র প্রমাণ করেন। এ ধরনের আরো বৈজ্ঞানিক কার্যকলাপে তার অবদান রয়েছে। তো তিনি মানুষকে যুক্তিবাদী ভাবধারার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন এবং যে পোপতন্ত্র মানুষের ওপর এতদিন সাম্রাজ্য করে আসছিল, মানুষের ভাবধারার উপর সাম্রাজ্য করে আসছিল, সেটি তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করেন। যে কারণে কিন্তু এই পোপতান্ত্রিক সমাজের ওপর আঘাত এনেছিলেন এই গ্যালিলিও। তাকে শেষ জীবনে বন্দি করে রাখা হয়েছিল এবং অনেক বছর ধরে তিনি বন্দি থাকার কারণে শেষ জীবনে তিনি অন্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল। তো এখানেও আমরা দেখে নিলাম যে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কিভাবে সূচনা ঘটেছিল। চতুর্থ যে পয়েন্টটি রয়েছে দেখো, সমুদ্র যাত্রা ও নতুন ভূখণ্ডের আবিষ্কার। তাহলে আমরা এক একটি ধাপে এখানে দেখে নিলাম কি মুদ্রণ, যুদ্ধ প্রযুক্তি এবং আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টির সূচনা অলরেডি ইউরোপীয় মানুষজনের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। তাহলে মানুষজন যখন এত কিছু জানছে, তাদের মধ্যে আরো নতুন নতুন কিছু জানার ইচ্ছা আরো প্রকাশ ঘটছে। তাদের কাছে সেই জানার জন্য উপাদান রয়েছে। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে, সাথে সাথে সেগুলিকে প্রকাশ করার জন্য মুদ্রণ বিপ্লবও ঘটে গিয়েছিল। তো তাদের কাছে এই জানার যে আকাঙ্ক্ষাটা, সেটা আরো অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। যে কারণে তারা যে ভূমধ্য সাগরীয় অঞ্চলে তাদের বাসস্থান ছিল, সেই ভূমধ্য সাগরের অপর দিকে বা বিপরীতে কি রয়েছে সেটিও জানার কিন্তু তাদের মধ্যে অনেকটাই আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। যে কারণেই পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড এই সমস্ত দেশগুলি পরবর্তীকাল থেকে সমুদ্র যাত্রার সূত্রপাত ঘটেছিল। যেই সমুদ্র যাত্রার মধ্য দিয়ে পরবর্তীকালে ভারত ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়েছিল। কেবলমাত্র যে ভারত ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়েছিল তা নয়, অন্যান্য যে সমস্ত মহাদেশগুলি ছিল যেমন আফ্রিকা, এই সমস্ত মহাদেশগুলিও ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয়েছিল। কারণ কি? কারণ তাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে, গোলা বারুদ রয়েছে, সাথে সাথে বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতিও রয়েছে। তারা ভালোভাবে যখন প্রধানত তারা এসেছিল কি ব্যবসায়িক কাজকর্ম নিয়ে, তারা ব্যবসায়িক কাজকর্ম নিয়ে যখন একটি জায়গা থেকে অন্য একটি জায়গাতে যাচ্ছে, তখন সেখানে তারা দেখলো যে অপর জায়গাটির মানুষটি তাদের থেকে অনেকটাই দুর্বল। এখন যদি তুমি তোমার ক্লাস 9-এ কোনো একটি বন্ধুর সাথে তুমি কথাবার্তা বলে বুঝতে পারলে যে সে তোমার থেকে, তার মধ্যে অনেকটাই বুদ্ধি কম বা বোঝার ক্ষমতা কম, তাহলে তুমি তো চেষ্টা করবে যে তার থাকতে পরীক্ষাতে ভালো নাম্বার নিয়ে আসার। সেরকম ভাবেই তারা যখন একটি ভূখণ্ড থেকে আরেকটি ভূখণ্ডতে গেল, সেখানে তারা দেখলো যে সেখানকার মানুষজন তাদের থেকে অনেকটাই দুর্বল। তো সেই সমস্ত মানুষজনের ওপর তারা ক্ষমতা বিস্তার করতে শুরু হয়েছিল। যেখান থেকেই কিন্তু ধীরে ধীরে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, জাতীয়তাবাদ এই সমস্ত ধারণার উৎপত্তি ঘটেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ইতিহাস পাঠ করছি বা ইতিহাস বিষয়টাকে পড়ছি, তার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এই বিশ্বের ইতিহাস বা ইউরোপের ইতিহাস, যেখান থেকে মূলত নবজাগরণ, মুদ্রণ শিল্প এ সমস্ত কিছু সূত্রপাত ঘটেছিল। তো এই সময়কালে সমুদ্র যাত্রার সুবিধার জন্য বিভিন্ন নৌকা, জাহাজ এই সমস্ত কিছু তৈরি হয়েছিল। সাথে সাথে দিক নির্ণয় করার জন্য কম্পাস যন্ত্রেরও আবিষ্কার ঘটেছিল। সমুদ্র যাত্রার মধ্যে যারা নাবিকরা ছিলেন তাদের পক্ষে তো দেখে বা চিহ্নিত করে দিক নির্ণয় করা সম্ভব হচ্ছে না, কোনটি উত্তর দিক, কোনটি দক্ষিণ দিক, কোনটি পূর্ব দিক, এটা তো দিক নির্ণয় করে নেওয়া সম্ভব হচ্ছে না। তো এই দিক নির্ণয় করার জন্য কম্পাস যন্ত্রের আবিষ্কারও ঘটে গিয়েছিল এই সময়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তাদের কাছে কম্পাস যন্ত্র রয়েছে, নৌকা রয়েছে, জাহাজ রয়েছে, যেটা তাদেরকে জলযানের জন্য বা জল যাত্রার জন্য সুবিধা করছে।
সাথে সাথে লড়াই করার জন্য যুদ্ধ প্রযুক্তি রয়েছে, বৈজ্ঞানিক আবিষ্কার রয়েছে, গোলা বারুদ রয়েছে, তাহলে তাদের কাছে তো সাম্রাজ্য বিস্তার করার জন্য সমস্ত উপাদানই রয়েছে। যে কারণেই কিন্তু তারা ধীরে ধীরে অন্যান্য মহাদেশগুলির ওপর, আফ্রিকা, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ, এই সমস্ত মহাদেশগুলির ওপর প্রাধান্য বিস্তার করেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে কিভাবে বিশ্ব ইতিহাস থেকে সেটি ধীরে ধীরে ভারতের ইতিহাসের মধ্যে পৌঁছে গিয়েছিল। এবং এই বিশ্ব ইতিহাসের মধ্যে আবিষ্কারের যুগ, যে আলোচ্য বিষয়টি আজকে আমাদের ছিল, সেখানে আমরা কি কি আলোচনা করে নিলাম না, মুদ্রণ বিপ্লব, যুদ্ধ প্রযুক্তির নানান উদ্ভাবনী আবিষ্কার, আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টি এবং সমুদ্র যাত্রা ও নতুন ভূখণ্ডের আবিষ্কার। এই নতুন ভূখণ্ডের আবিষ্কারের মধ্যে তোমাদের আমি বললাম যে কিভাবে বিশ্ব ইতিহাস থেকে বা ইউরোপের ইতিহাস থেকে ভারতবর্ষে সেটির অগ্রগতি ঘটেছিল বা ভারতে তারা কিভাবে প্রাধান্য বিস্তার করেছিল সেটিও আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নিলাম। এই আবিষ্কারের যুগ সম্পর্কিত আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.